ভারতীয় নাগরিকের ঘনিষ্ঠতার তথ্য পায়। আমাদের বিস্তৃত অনুসন্ধানে উঠে আসে এই ভারতীয় ব্যক্তির সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রী, এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ আরও কয়েকজন নেতাকর্মীর ঘনিষ্ঠ সখ্যতা রয়েছে। নমস্কার, ভারত মাতা কি জয়। অতঃপর যা বেরিয়ে আসে তা কখনো কেউ কল্পনাও করেনি যে সিদ্ধার্থ চ্যাটার্জি আসলে ভারতের গোয়েন্দা সংস্থা র এর একজন এজেন্ট। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অভিযোগ উঠতে থাকে ও বছর ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছিল এই গোয়েন্দা সংস্থাটি। আর এই উদ্দেশ্যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ব্যবহার করা হয়েছিল প্রধান অস্ত্র হিসেবে। ওবায়দুল কাদের তিনি মারা গেছেন গতকাল থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এবং ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতীয় রয়ের সাথে আওয়ামী লীগ নেতাদের গোপন সম্পর্কের তথ্য ফাঁস, ভারতীয় রয়ের এজেন্টদের গোপনে দেশে ঢুকে বাংলাদেশের নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করার গোপন ষড়যন্ত্র ফাঁস এবং কলকাতা হাসপাতালে ওবায়দুল কাদেরের মৃত্যুর ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। মোহাম্মদপুর এমন এক মুলুক যেখানে চাঁদার ক্ষেত্রে স্ট্যাম্প লেখালেখি হয়, এ যেন আত্মবিশ্বাসের সাথে চাঁদাবাজি। মিরপুর 1 নম্বর থেকে বাসায় ফেরার পথে 10 নম্বর কমিউনিটি সেন্টারের সামনে মুনিরের লোক শাহাবুদ্দিন, হুমায়ুন, হোসেন, ওরা অনেক লোক ছিল, গ্যাং ছিল, তো একটা গ্যাং পালে। এর মধ্যে ছিল হুমায়ুন, হোসেন, শাহাবুদ্দিন। ওরা আমার এখানে গান ঠেকায় গাড়িতে উঠে প্রথম আনে একে ওর বাসায়, ওইখান থেকে অনেক টর্চার করে। এরপরে নিয়ে আসে ওর বাগান বাড়িতে, ঢাকা উদ্যানে একটা ওর বাগান বাড়ি আছে, মনিরের বাগান বাড়ি, আপনার একদম নদীর সাইডে। ওইটা ওর টর্চার সেল। আসলে সবাই জানে যে এটা ওর বাগান বাড়ি, কিন্তু এটা আসলে বাগান বাড়ি না, টর্চার সেল। ওইখানে আমার রাত ভর অনেক মারে, অনেক কি করে। আর আমার এই দেহের কতগুলো তো দেখতেছি, এগুলো আমার গ্যাংয়েরা রড, কেউ চাকু, কেউ রড, যে পারে আমার অমানুষের মতো মারে। প্রথমে একজনের কোদালা নেয় মাটিগুলো খোঁড়ে ডিপের থেকে, ফ্রিজের থেকে বরফ বাইর করে ফালায়া আমার হাতটা এইভাবে বাঁধে, পাটা এইভাবে বাঁধে আমার বরফে ফালায় রাখে। তখন বলে যে তোর হাতে মারব না, তোর এখানে ফালায় রাখলাম ঠান্ডার দিন, তুই এমনি মরে যাবি, একটু পরে লাশ বাইরে ফালা দিব, সবাই বলবো ঠান্ডায় মরে গেছিস। আমি কোনো প্রমাণ রাখি না মারলে। তুরাগ নদের তীরে অবৈধভাবে নির্মিত মনিরের বিলাসবহুল বাগান বাড়ি ছিল এক ভয়ঙ্কর টর্চার সেল। এখানে ধরে এনে নির্মম শারীরিক নির্যাতন চালানো হতো, যাতে বাইরে শব্দ না যায় সেজন্য উচ্চস্বরে গান বাজানো হতো। মনির বর্তমানে সুদূর আমেরিকায় বসবাস করছেন বলে জানা গেছে, তবে তার অনুগত বাহিনী ও তার মা এখনও তার অপরাধ সাম্রাজ্যের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আনোয়ার তৈরির অন্যতম আরেক কারিগর শামীম ব্যাপারী। মোহাম্মদপুরে শামীম ব্যাপারী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই সহ ভয়ঙ্কর অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার নির্দেশেই আনোয়ার গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য এক্সেল বাবু বুড়িগঙ্গা ফিলিং স্টেশন দখলে নেয়। তার পালিত সন্ত্রাসী বাহিনী পুরো এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এই শামীম ব্যাপারী 2003 সালের বরকত হত্যা মামলার প্রধান আসামি। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘ 19 বছর ভারতে পলাতক ছিলেন। চাঞ্চল্যকর বিষয় হল, শামীম শুধু বাংলাদেশি নাগরিকই নন, বরং কৌশলে তিনি ভারতের নাগরিকত্ব বাগিয়ে নিয়েছেন। সিক্রেটাইজের অনুসন্ধানে উঠে আসে শামীমের রয়েছে ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট। এত বছর ধরে তিনি ভারতে আত্মগোপনে থাকলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড বাংলাদেশে সক্রিয় বিরাজমান। শামীম ব্যাপারী মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইম শাহিনের সহোদর এবং সাবেক কাউন্সিলর আবু সাইদ ব্যাপারীর ছেলে। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি বছরের পর বছর নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালানোর জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনকে অর্থ দিয়ে সহায়তা এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। এই ঘটনায় একটি মামলা হয়, যার প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। অন্য আসামিদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস এবং শামীম ব্যাপারী ও কালামনির। ভারতে দীর্ঘদিন পলাতক জীবন শেষ করে দেশে এসে আরো দুর্দণ্ড প্রতাপের সাথে শামীম তার অপরাধ কার্যক্রমের বিস্তার ঘটাচ্ছেন। সিক্রেটাইজ শামীমের সাথে এক ভারতীয় নাগরিকের ঘনিষ্ঠতার তথ্য পায়। আমাদের বিস্তৃত অনুসন্ধানে উঠে আসে এই ভারতীয় ব্যক্তির সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রী, এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ আরো কয়েকজন নেতাকর্মীর ঘনিষ্ঠ সখ্যতা রয়েছে।
টিম সিক্রেটাইজের বিস্তারিত তদন্তে আরো রহস্যময় তথ্য সামনে আসে, আর তা হলো সেই ভারতীয় নাগরিক কোনো সাধারণ নাগরিক নন। তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে যিনি বেশ কয়েকবার ফ্যাসিস্ট হাসিনার সাক্ষাৎ পেয়েছেন। অবলীলায় একটা দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে যান, তাহলে কে সে, তার ব্যাকগ্রাউন্ডই বাকি। भारत हमारा पहचान है और भारत भूमि हमारे भूमि है। अखंड भारत हमारे भूमि है। नमस्कार, भारत माता की जय। অতঃপর যা বেরিয়ে আসে তা কখনো কেউ কল্পনাও করেনি। ভারতীয় সেই নাগরিকের নাম সিদ্ধার্থ চ্যাটার্জি, যিনি কলকাতায় বসবাস করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি যে সিদ্ধার্থ চ্যাটার্জি আসলে ভারতের গোয়েন্দা সংস্থা র এর একজন এজেন্ট। তার সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করেও দেখা যায় তিনি বিভিন্ন সময়ে বহুবার বাংলাদেশে এসেছেন ও অবস্থান করেছেন। মোহাম্মদপুর, কবজিকাটা আনোয়ার, কিশোর গ্যাং, কালামনির, তারপর শামীম ব্যাপারী এবং ক্ষমতাসীন এমপি মন্ত্রী থেকে শুরু করে সীমানার ওপারের সিদ্ধার্থ চ্যাটার্জি, এ যেন জাল সুতার এক জটলা বিভ্রম, যা দূর থেকে দেখলে বিচ্ছিন্ন মনে হয়। আসলেই কি এসব বিচ্ছিন্ন? বরং একটা গিট খুললে স্পষ্ট হয়ে যায় এ একই বিছানো জাল। কিন্তু বছরের পর বছর সেই গিট খোলার ইচ্ছে কি আমাদের দেশের সরকার কিংবা প্রশাসন করেছে? ছিল কি সেই সদিচ্ছা? আমাদের দেশ অশান্ত থাকলে কাদের সুবিধা? সকল অপরাধী বা কেন পালিয়ে প্রতিবেশী দেশে চলে যায়? কেন তারা আশ্রয় দেয়? কেনই বা তাদের সাথে এত সখ্যতা? পরিবর্তিত নতুন সরকার কিংবা তাদের প্রশাসন কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখবে? ৫-৭টা বিচ্ছিন্ন ঘটনা একযোগে ঘটলে রাজধানীর কি বাজে পরিস্থিতি হয় তা সম্প্রতি আমাদের কাছে নদীর পানির মতো স্বচ্ছ। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নতুন ষড়যন্ত্র ফাঁস করলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের খান। ২৭ ফেব্রুয়ারি তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে যারা নতুন নামে ও নতুন পরিচয়ে সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অভিযোগ উঠতে থাকে বহু বছর ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছিল এই গোয়েন্দা সংস্থাটি। আর এই উদ্দেশ্যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ব্যবহার করা হয়েছিল প্রধান অস্ত্র হিসেবে। এমনকি অনেক বিশ্লেষকই বিডিআর হত্যাকাণ্ডের সাথেও সরাসরি রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে নির্বাচন, আর এই নির্বাচনের আগে দেশে রয়ের আগমন ঠিক কি ইঙ্গিত করছে? এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি জুলকারনাইন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রয়ের ২ জন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় প্রকাশ করেন। তিনি লেখেন, ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের ২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ৬ নভেম্বর ২০২৪-এ ঢাকায় আসেন। ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে। জুলকারনাইন আরও জানান, তথ্য প্রমাণ যাচাই করে জানা গেছে যে ৬ নভেম্বর ২০২৪ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-227-এ রয়ের অ্যাডভাইজর ও পরিচালক পর্যায়ের ২ কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক তাসি খাম্পা ঢাকায় পৌঁছান। ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই রয়ের কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস কর্মকর্তা। আইপিএস থেকে ২০০৭ সালে অশোক এবং ২০১৩ সালে কঞ্জককে ডেপুটেশনে রতে পাঠানো হয়। এই ২ কর্মকর্তা বাংলাদেশে আসার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপন করা। সাইদ লেখেন, আওয়ামী সরকারের সময় যে ধরনের অভ্যর্থনা পেয়ে তারা অভ্যস্ত, এবার হয়েছে ঠিক তার উল্টো। আগে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা কোনো প্রোটোকলের তোয়াক্কা না করলেও এবার তাদের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এনএসআই এবং ডিজিএফআইয়ের পক্ষ থেকে র কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। বাংলাদেশের রয়ের কভার ও ডিপ কভারে থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন, যা পরবর্তীতে তারা যে হোটেলে অবস্থান করছিলেন ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয়। ৫ আগস্টের পর থেকে অনেকটা শীতল ভারত ও বাংলাদেশের সম্পর্ক। এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, সীমান্ত উত্তেজনা সহ নানান ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে ২ দেশ। এমন সময় আবার বাংলাদেশের রয়ের আরও একটি দল প্রবেশ করেছে বলে দাবি করছেন এই অনুসন্ধানী সাংবাদিক। কি হতে পারে তাদের উদ্দেশ্য? নির্বাচনকে সামনে রেখে কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে র? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্টো ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি, সাহিত্যিক,
হ্যাঁ, বা বিনোদনের মাঠটা অনেকদিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। তারপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যে বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে এসে যেখানে ডিপফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ড গুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোন একটা ছবি হয়তোবা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে আর এতেই ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি, মানে নাই মানে নাই, এমন ভাবে নাই, সে যে ছিল এটারই অস্তিত্ব নাই। কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন, এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না, স্মৃতি খুঁজতে হয়। তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে অ্যাক্টিভ না, কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে অ্যাক্টিভ না, কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই, যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায়। অসুস্থ এটা সত্য, হাসপাতালে গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল, ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিক্ষা গেছে, কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়, আমার একটা লাগাইছিল নিয়া, তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। ওবায়দুল কাদের মারা যান নাই, তবে জাতির বড় একটা অংশ ওবায়দুল কাদের মৃত্যু দেখার অপেক্ষা আছে, কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না। আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবায়দুল কাদের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে, অমুকের ফাঁসি হবে, তারা এই প্রতিশোধটা দেখতে চায়। অন্য দল কতটুকু সাইন আছে জানি না, বাট জামাত চায়। একটা পলাতক দল দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনুস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা বলেন, এটা তো সবসময় থাকে, একটা পলাতক দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্বে চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য, এটা তো সবসময় থ্রেট আছেই, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজেই এটা তো সবসময় থাকবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে হুমকি রয়েছে কিনা জানতে চাইলে বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই, এটা তো অবভিয়াস, তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আপনি আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে, এই যে অ্যাড্রেস করছে, জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো, মানুষ কিভাবে নেবে এটাকে বলেন, এটা কি মিষ্টি মুখে চলে যাবে সব? দেশ বিদেশে আস্থা অর্জন করেছি মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, এটা তো পরিষ্কার, সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি, যে দেশেরই বলুক তারা আমাদের উপর আস্থা জ্ঞাপন করেছে, শুধু আস্থা জ্ঞাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করব এখন, যেহেতু আমরা দেখেছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন, সেই জন্য তারা বলছে।